কেউ বলে স্কুল লাইফটাই সেরা ছিল, আবার কেউ কেউ বলে কলেজ লাইফটাই ছিল জীবনের গোল্ডেন ডেজ। কিন্তু একটা জিনিস সবার জন্যই কমন, বন্ধুরা। বন্ধুত্ব এমন একটা জিনিস কখনো পরিবারের থেকেও বেশি কাছের হয়ে ওঠে। আর ঠিক তেমনই বন্ধুত্ব, মজা, প্রেম আর আবেগে ভরা একটা অসাধারণ গল্পই আপনাদের শোনাতে যাচ্ছি, যেখানে কেউ খুঁজে পায় তার প্রথম প্রেম, কেউ খুঁজে পায় তার হারানো পরিবারের মতো ভালোবাসা, আবার কেউ খুঁজে পায় তার জীবনের গল্প। লাড্ডু, মনোজ, দামোদর আর অশোক, চার ভিন্ন স্বভাবের ছেলে যাদের গল্প একসময় মিলে যায় এক বিন্দুতে আর জন্ম নেয় তাদের কিংবদন্তি গ্রুপ। আজকে 2023 সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার গল্পটাই বলবো, যার নাম হলো ম্যাড। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুতেই আমরা একটা স্টুডেন্টকে দেখতে পাই, যে কিনা রাতে চুপি চুপি কলেজের হোস্টেল থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় যখন সে দেখতে পায় তার হোস্টেলের সিনিয়রেরা তাকে ধরার জন্য বাহিরেই অপেক্ষা করছিল। তার মানে এখানেই তার খেল খতম। এখন কেন সে কলেজ ছেড়ে যেতে চাচ্ছিল তার কারণ আমরা শীঘ্রই জানতে পারবো, দেখতে থাকুন। পরদিন সকালে আমরা দেখতে পাই কলেজে একজনের আশাতে সবকিছু প্রায় থমকে যায়। সবার অ্যাটেনশন যেন তার দিকেই। পরবর্তীতে জানা যায় এই হলো এই কলেজের সুপার সিনিয়র তাদেরকেই বলা হয় যারা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এবং এটারও আন্দাজ পাওয়া যায় যেহেতু সুপার সিনিয়র কলেজে এসেছে, তার মানে কোনো সিরিয়াস মামলা। গতকালকে যে স্টুডেন্টরা পালিয়ে যেতে চেয়েছিল তাদেরকে সারা রাত ধরে বেঁধে রাখা হয়েছে। আর সুপার সিনিয়র মানে আমাদের লাড্ডু সেখানে গিয়ে তার বাঁধন খুলে দেয়। সেই স্টুডেন্টটা তো প্রায় রেগে মেগে জিজ্ঞাসা করে, আমাকে এখানে বেঁধে রাখা হয়েছে কেন, আমি কি করেছি? তখন তাকে জিজ্ঞাসা করা হয় কলেজ থেকে চলে যাচ্ছিলে কেন? সেই স্টুডেন্ট জানায় এই কলেজে আমার কিছুই পছন্দ হয় না, খাবার দাবারও ঠিক ঠিকানা নেই, এভাবে থাকা যায় নাকি? আমি বাসায় কথা বলেছি, ওনারা আমাকে চলে যেতে বলেছে। আর আপনি কে? আমি চলে যাব। তখন লাড্ডু তাকে বলে তুমি যেতে পারবে না। এরপর সে তার জীবনের গল্প বলতে শুরু করে। গল্প তখন 9 বছর পেছনের দিকে মোড় নেয়। সালটা তখন 2016 সাল। সে তখন তাদের মতন স্টুডেন্ট, এই কলেজে নতুন ভর্তি হয়েছে। কলেজে ঢোকার আগে সে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে এই কলেজটা কেমন। তখন সিকিউরিটি গার্ড তাকে জানায় খুবই ভালো, আমি এই কলেজে পড়ালেখা করেছি, এখন এই কলেজের দারোয়ানের চাকরি করি। যা শুনতেই লাড্ডু একদম ভেবাচেকা খেয়ে যায়। এরপর কোনো দিকে না তাকিয়ে সে ভেতরে যায়। ভেতরেই সে দেখতে পায় কলেজের স্টুডেন্টরা প্রফেসরকে ঘাড় ধরে বাইরে নিয়ে এসেছে, সবাই মিলে গণধোলাই দিবে এমন অবস্থা। লাড্ডু গিয়ে তাদেরকে কি হয়েছে জিজ্ঞাসা করে। সেখানে থাকা স্টুডেন্টরা উত্তর দেয় বিগত 10 বছর ধরে নাকি স্টুডেন্টরা ওনার সাবজেক্টে ফেল করে আসছে, তাই আজ তাকে কলেজ থেকেই বের করে দেওয়া হবে। হোস্টেলের রুম নিতে গেলে দেখা যায় তার রুমে নাকি কিছুদিন আগে একটা অজগর সাপ পাওয়া গিয়েছিল। অজগরটা ধরার আগেই নাকি পালিয়ে যায়। আবার হোস্টেল ঘুরে দেখতে গিয়ে ক্যান্টিনে গেলে কিছু স্টুডেন্টরা হাঙ্গামা করতে দেখা যায়। সেখানে নাকি মরা মুরগি খাওয়ানো হয়, সেই মরা মুরগি খেয়ে বেশ স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছে। এখন কলেজ আর হোস্টেলের এই অবস্থা থেকে লাড্ডু তো পুরোই শক। তাই সে তার মাকে কল করে কান্নাকাটি শুরু করে দেয়, সে এখানে থাকতে পারবে না, চলে যাবে। তখন সেখানে তার রুমের বাকি স্টুডেন্টরা চলে আসে। তাদের মধ্যে এই হলো দামোদর। লাড্ডু এখান থেকে চলে যাবে শুনে তারা তাদের এক ফ্রেন্ডকে কল করতে ব্যস্ত হয়ে পড়ে, কারণ তার ওই বন্ধুরা অন্য একটা কলেজে চান্স পেয়েছে, কিন্তু এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন করতে চায়। এখন লাড্ডু তো হয়রান, কি এমন আছে এই কলেজে। তখন দামোদর তাকে এই বছর আমাদের কলেজের অনেক সুন্দর সুন্দর মেয়ে অ্যাডমিশন নিয়েছে এমন বলে লোভ দেখায়। মেয়েদের কথা শুনে লাড্ডু তো পুরাই পোল্টি খেয়ে যায়। তার মা তাকে কল করে বলে তুই চলে আয়, আমি তোর বাবাকে রাজি করিয়ে ফেলেছি। তখন লাড্ডু বলে এখন আর এসে কি হবে, গ্র্যাজুয়েশন শেষ করে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরে আসবো। আর এখানেই তাদের পরিচয় এবং বন্ধুত্ব দুটোই শুরু হয়। তো বুঝলেন আমাদের লাড্ডু কেমন স্বভাবের মানুষ। প্রথম দিন কলেজে গিয়েই লাড্ডু মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো মেয়েই তাকে পাত্তা দিচ্ছিল না। তখন দামোদর তার কাছে এসে বলে আমি তোকে সাহায্য করছি। এই বলে সে একটা অ্যাভারেজ মেয়েকে দেখিয়ে ইশারা দিয়ে বলে ওর জন্য ট্রাই মার, বেশি সুন্দর মেয়ে তুই পাবি না, শুধুই টাইম লস হবে। এই শুনে যেই না লাড্ডু ওই মেয়ের দিকে হিরোর মতো যেতে থাকে, তখনই তার রাস্তা কেটে এন্ট্রি নেয় মনোজ। এক কথায় বলতে গেলে মনোজ হলো লাভ গুরু। সেকশনের সব মেয়ে ওর উপর ফিদা। মনোজ গিয়ে দামোদরের ইশারা করা সেই মেয়েটার সাথে ফ্লার্ট করতে শুরু করে। মেয়ে তো লজ্জায় লাল। এরপর সে তাকে বলে তোমাকে একটা কাজ করতে হবে, ওই মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করতে হবে, কারণ ওর সৌন্দর্য তোমার সৌন্দর্যের কাছে কিছুই না। ভাবে না একবার দুইটা মেয়ের সাথে একসাথে ফ্লার্ট করছে। দামোদর তার পাশে এসে বলে ভাই তুই তো আমার থেকেও বড় খেলোয়াড়। এভাবেই তাদের একটা গ্রুপ তৈরি হয়, যেখানে আরো একজন হলো অশোক। তার বাবা মা কেউই বেঁচে নেই, খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির একটা ছেলে, খুব একটা কারোর সাথে মিশে না, কথাও বলে না। কলেজের প্রথম দিন তার সাথে একটা মেয়ের পরিচয় হয়, মেয়েটার নাম জেনি। অশোকের পুরো বিপরীত। অশোকের প্যারেন্টস কেউই নেই, জানতে পেরে সে তার পিছু নেয় এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে এই কলেজই আমাদের ফ্যামিলি। এখন অশোক তো উল্টো তাকে দু কথা শুনিয়ে দিয়ে বলে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই,
নিজের কাজ করো। আর তারপর এই হলো কলেজের প্রধান প্রফেসর, কিন্তু স্টুডেন্টরা তাকে মোটেও সম্মান করে না। ওয়াশরুমের দেওয়ালে তারা মিমিক্রি করে রাখে তার বিরুদ্ধে, গাড়ির চাকা খুলে রেখে দেয়, তাই সে সবসময় হাইপার হয়ে থাকে স্টুডেন্টদের ওপর। তারপর কলেজের ভিপি স্টেজে উঠে বক্তৃতা দেয় এবং সবাইকে আশ্বস্ত করে যে তার উপস্থিতিতে কলেজে কোনো প্রকার র্যাগিং হয় না, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে এবং তার বন্ধুরা মিলেই সবাইকে র্যাগিং করছে। আর এই র্যাগিং এর কিং হলো অ্যান্থনি, যে কিনা বিগত 8 বছর ধরে এই কলেজে পড়ে আসতেছে, মানে কলেজের আদু ভাই আর কি। এই র্যাগিং সইতে না পেরে পরদিন তারা এক সুপার সিনিয়রকে বিচার দেয়। সুপার সিনিয়র র্যাগিং এ জড়িত স্টুডেন্টদের বিচার করার জন্য হোস্টেলের দিকে এগোতে থাকে। সবকিছু ঠিকভাবেই এগোচ্ছিল, কিন্তু যেই না সে সিনিয়রদের সামনে যায় অমনি চশমা উল্টিয়ে ফেলে আর সিনিয়রদের দলে চলে যায়। তো এরপর আর কি করার, তাদের র্যাগিং সহ্য করে যেতে হয়। এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। সেদিন ক্লাস শেষে জেনি তাকে ডেকে বলে, সেদিন তুমি আমার সাথে ওইরকম ব্যবহার কেন করেছো তা আমি বুঝতে পেরেছি। আসলে তুমি খুব কম কথা বলো, তাই তো ক্লাসের স্যারের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর জেনেও বলো না, খাতায় লিখেছিলে। কিন্তু এবারও অশোক দু একটা কথা শুনিয়ে বলে, তোমার মাথা ঠিক আছে তো, আমার পিছনে পড়ে আছো কেন? এইভাবে ইগনোর খেয়ে জেনি ঠিক করে সে আর অশোকের সাথে কথা বলবে না, দূরে দূরে থাকবে। কিন্তু ভাগ্য, উপরওয়ালা হয়তো চায় না তারা দূরে দূরে থাকুক, তাই তো ল্যাব পার্টনার হিসেবে তাদের দুজনকে একসাথে দেওয়া হয়। আর চেয়েও জেনি তার পার্টনার চেঞ্জ করতে পারেনি। অগত্যা কি করার, না চাইলেও তাদেরকে কিছুটা সময় একসাথে কাটাতে হবে। জেনি যখনই তার কাছাকাছি আসে অশোক সেখান থেকে চলে যায়, মানে কোনো পাত্তাই দেয় না। আর মাঝে মাঝে যদি কিছু হয় তা হলো ঝগড়া। এদিকে মনোজ প্রতিদিন বসে নতুন নতুন মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়। দামোদর লাইন মারার চেষ্টা করে, আর এর ফাঁকে পড়ে থাকে লাড্ডু। সেদিন বাসে মনোজের চোখ যায় একটা মেয়ের দিকে, কাজল কালো চোখ, মেয়ের হাসি দেখে মনোজ তো প্রায় ফিদা। মেয়েটা তাকে ইশারায় জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? এরপর সে কি ইশারায় বলে, আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর সে তাকে ফোন নাম্বারের কথা বললে মেয়েটা তাকে লিখে দিতে বলে। অশোক তড়িঘড়ি করে খাতা কলম বের করতে নেয়, কিন্তু ততক্ষণে বাস স্টেশন চলে আসায় মেয়েটা নেমে যেতে নেয়। অশোকও তার পিছু নেবে, সেই সময় তাকে একজনকে দিয়ে বলে লেডিস ফার্স্ট। যতক্ষণে সে বাস থেকে নামে ততক্ষণে মেয়েটা চলে যায়। যাই হোক, এদিকে লাড্ডুও তার এক বন্ধু মিলে একটা ক্যান্টিনে ঢুকে পড়ে, কিন্তু তারা জানতোই না যে তাদের কলেজের স্টুডেন্টদের এই ক্যান্টিনে ঢোকা মানা। তারপর কলেজের খবর আসে জেএসসি কলেজের স্টুডেন্টরা নাকি তাদের বন্ধুদের উপর হাত তুলেছে, তাই তারা সবাই মিলে ক্যান্টিনের দিকে এগোতে থাকে। এরপর শুরু হয় তুমুল মারামারি। সবাই মারামারি করলেও মনোজ দূরে দাঁড়িয়েছিল, কারণ সে মারামারি ভয় পায়। ইতিহাসে দেখা গেছে যারা খুব ভালো প্রেমিক হয় তারা খুব একটা দাঙ্গা হাঙ্গামা করতে পারে না। এরপর তাদের সুপার সিনিয়র এসে তাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়, আর জেসি কলেজের কাছে ক্ষমা চেয়ে বলে তারা আর এখানে আসবে না। হয়েছিল কি, 10 দিন আগে এই ক্যান্টিনটা 2 কলেজের স্টুডেন্টদের জন্য বানানো হয়েছিল, কিন্তু সেদিন 2 কলেজের ভিপি একসাথে পাফ অর্ডার দেয়, কিন্তু পাফ অবশিষ্ট ছিল একটা। এরপর থেকে তাদের মধ্যে তৈরি হয় ঝামেলা। এই ঝামেলা মিটমাট করার জন্য একটা নিয়ম তৈরি করা হয়, প্রতি বছর 2 কলেজের মধ্যে একটা বাস্কেটবল ম্যাচ হবে, যেটাতে অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র ফ্রেশার্সরা। কিন্তু ওই কলেজে প্রতি বছর বড় লোকের ছেলেরা ভর্তি হয়, যার জন্য তাদের ফান্ডিং বেশি থাকে, আর এই ফান্ডিং এর জোরে তারা ভালো ভালো খেলোয়াড় হায়ার করে আনে। কিন্তু এই বছর তাদেরকে জিততেই হবে। পরদিন থেকে শুরু হয় প্র্যাকটিস, কিন্তু কেউই ঠিকঠাক মতো বল বাস্কেটেই ফেলতে পারছিল না। কিন্তু দামোদর হাল ছাড়ে না, প্রতিদিন ঘুম থেকে উঠেই শুরু হয় ওয়ার্কআউট। এভাবেই এগিয়ে আসতে থাকে ম্যাচের দিন, কিন্তু তাদের খেলার পারফরমেন্সে খুব একটা পরিবর্তন আসে না। সেদিন প্র্যাকটিস করার সময় বলটা অশোকের হাতে যায়, আর অশোক গ্রাউন্ডের বাইরে থেকে বলটা বাস্কেট করে ফেলে দেয়, যা দেখে সবাই একদম থ হয়ে যায়, কারণ তারা মাঠের ভিতর থেকেও ঠিক করে বলটা বাস্কেট করতে পারছিল না। আর দামোদর বুঝে যায় অশোকই তাদের জন্য কিছু একটা করতে পারবে। যদিও এখনো পর্যন্ত তার সাথে তাদের ফ্রেন্ডশিপ তৈরি হয়নি, তাও তারা অশোককে রিকোয়েস্ট করতে থাকে যেন এই ম্যাচটা সে খেলে, কিন্তু তার এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না। তাই কি আর করার, অশোককে ছাড়াই তাদের মাঠে নামতে হয়। যদিও জেসি কলেজের বিরুদ্ধে তারাই প্রথম স্কোর করে, কিন্তু তারপর শুরু হয় গোল খাওয়া। একের পর এক গোল খেতে খেতে স্কোর এসে দাঁড়ায় 14/2-এ, কিন্তু তখন সেখানে মিরাকেল করে হাজির হয় অশোক। গতকাল দামোদর অশোককে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলেছিল, এই কলেজ তোমারও, তোমার কি ভালো লাগে ক্যান্টিনের বাইরে লেখা থাকে এখানে কুকুর এবং আমাদের কলেজের স্টুডেন্টদের ঢোকা নিষেধ। এরপর সে তাদের টিমের একটা জার্সি দিয়ে বলে, ইচ্ছা করলে কালকে চলে এসো। ওকে তার বলা এই কথাগুলো খুবই ভাবায়, তাই আজ সে খেলার জন্য রাজি হয়। অশোকের আসার পর তাদের স্কোর বাড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত তাদের 2 টিমের স্কোর হয় সমান, মানে এখন থেকে ক্যান্টিন 2 কলেজের জন্যই উন্মুক্ত। আর তারপর থেকে সেই নতুন গ্রুপে অশোকও যোগ দেয়, আর তাদের 3 জন মিলে সেই গ্রুপের নাম হয় ম্যাড গ্রুপে তারা 3 জন, মনোজ, অশোক আর দামোদর। ম্যাচ জেতার পর তারা রাতে একটা পার্টির আয়োজন করে, যেখানে সবাই ভালোই ফুর্তি করে। কিন্তু লাড্ডু জানতো না তার বাবা তার সঙ্গে দেখা করতে এসেছে। বাবার সামনে মাতাল অবস্থায় ধরা পড়ে যায় লাড্ডু। যাওয়ার আগে লাড্ডুর বাবা প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে দিয়েছে, যেটা প্রিন্সিপাল খুবই সিরিয়াসলি নিয়ে নেয়। এরপর থেকে হোস্টেলে এইসব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, কিন্তু পোলাপানদের জ্বালায় সেই সিসিটিভি ক্যামেরাও খুলে নেওয়া হয়। সেদিন মনোজ আবারও বাসে করে যাচ্ছিল, রাস্তার পাশে সেদিনকার সে ওই মেয়েটাকে দেখতে
দেখতে পায়, সঙ্গে সঙ্গে সে বাস থেকে নেমে মেয়েটার কাছে আসে। কিন্তু সেদিন যে মেয়েটা তাকে বেশ পাত্তা দিচ্ছিল, আজ সেই মেয়েটা তার সাথে কথাই বলতে চাচ্ছিল না। জিজ্ঞাসা করতেই সে বলে, ওহ ওই দিন তো এমনিতেই টাইম পাস করার জন্য ওসব করেছিলাম। আর সে নাকি তার উপর সবই জানে, বাসে মেয়েদের সাথে সে কি করে বেড়ায়। তার এই সব কর্মকাণ্ড খোলাসা হয়ে যাওয়ার কারণে মনোজ তো পুরো ফুস হয়ে যায়। সে তার কষ্টের কথা তার বন্ধুদের কাছে গিয়ে বলে, কিন্তু সবাই এটা নিয়ে মজা নিতে লাগে। তখন মনোজ দামোদরকে চ্যালেঞ্জ দিয়ে বলে, পারলে একটা মেয়ে পটিয়ে দেখা। কিন্তু দামোদর বলে, ফ্রি বার্ডের মতো আর আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না রে। কিন্তু পরদিনই দেখা যায় তার জন্য একটা লাভ লেটার এসেছে, যেখানে লেখা ছিল, কে বলেছে তোমাকে কেউ পছন্দ করবে না, আমি তোমাকে অনেক পছন্দ করি। বোঝাই যাচ্ছিল সেদিন তারা যখন লাইব্রেরিতে এই ব্যাপারে কথা বলছিল তখন তাদের কথা কোনো একটা মেয়ে শুনে নেয়, আর সেই তাকে এই চিঠিটা লিখেছে। প্রথমে তো দামোদর তার বন্ধুর উপর সন্দেহ করে যে এই কাজটা সে করেছে, আর সে নাকি তার স্কুল জীবনে অনেক বন্ধুদের সাথে অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল প্রিয়া এইসব গেম খেলেছে। কিন্তু তখনই তাদের হোস্টেল টেলিফোনে একটা মেয়ের কল আসে, যেখানে দামোদরকে খুঁজছিল। তো দামোদর সেই মেয়েটার সাথে কথা বলে। ও বিশ্বাস করতে পারছিল না যে একটা মেয়ে কিভাবে তাকে কল করলো। কিছুক্ষণ পর জেনি তাকে কল করে বলতে লাগে, তোমার ওই ফ্রেন্ড অশোক কোনো কাজেরই না, ওর জন্যই নাকি তার সব এক্সপেরিমেন্টটা নষ্ট হয়ে গিয়েছে, আর সেই জন্য তার রাত দিন ল্যাবে কাজ করতে হচ্ছে। আর আজ যখন ওর একা এক্সপেরিমেন্ট করার পালা আসলো, তাড়াতাড়ি করে নিজের এক্সপেরিমেন্ট শেষ করে চলে গেছে। আর এদিকে আমার ল্যাব থেকে বেরোতেও দেরি হয়ে গেছে, একবারও আমার কথা চিন্তা করে না। কিন্তু দামোদর তার ভুল ভেঙে দিয়ে বলে, ও আমাকে কল করেছিল তোমাকে ড্রপ করার জন্য। অশোক যদি তোমার জন্য অপেক্ষা করে তাহলে ব্যাপারটা একটু খারাপ দেখাবে, কিন্তু আমার কিছু কাজ থাকে, আমি যেতে পারিনি। দেখো ও হয়তো এতক্ষণে চলে এসেছে তোমাকে নেওয়ার জন্য। তখনই জেনি দেখতে পায় অশোক তাকে নিতে এসেছে। এরপর সে তাকে গার্লস হোস্টেলে পৌঁছে দিয়ে আসে। জেনি তাকে থ্যাঙ্কস জানায়। এর উত্তরে অশোক ইটস ওকে বলাতে জেনি বলে, কলেজের প্রথম দিন আমি তোমার সাথে হ্যান্ডশেক করতে চেয়েছিলাম কিন্তু তুমি করনি। পরে একদিন লাঞ্চে এক টেবিলে বসেছিলাম, তুমি উঠে চলে গিয়েছিলে, আমি এতটাই খারাপ। এরপর সে রাস্তায় দাঁড়িয়ে থাকে একটা ছেলেকে ডেকে বলে, তুমি আমাকে পছন্দ করো না? ছেলেটা আগে করতাম, এখন আমার নতুন গার্লফ্রেন্ড আছে এমন জানায়। যা শুনে জেনির ফেসটা একদম ইনোসেন্ট হয়ে যায়, যা দেখে অশোকও একদম হাসতে শুরু করে। আর এখান থেকেই তাদের বন্ধুত্বটা শুরু হয়। আবার এদিকে দামোদর তার কলের ওপরে মেয়েটাকে খোঁজার চেষ্টা করতে থাকে, আর মনোজ রাস্তায় নেমে যায় ওই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য। সে কোনো রকমে মেয়েটার নাম জোগাড় করে, তার নাম ছিল শ্রুতি। সে কিছু বাচ্চাদের শিখিয়ে দিয়ে বলে, শ্রুতি যখন তাদের সামনে আসবে তখন যেন তারা শ্রুতিকে বলে, মনোজ 3 দিন ধরে কিছু খাচ্ছে না। কিন্তু তারই পরিকল্পনাটাও খুব খারাপভাবে ব্যর্থ হয়, আর শ্রুতি এইসব দেখে তার তো একদম কানের নিচে লাগিয়ে দেয়। আর এদিকে অশোক জেনির সাথে সময় কাটাতে লাগে। মা বাবা মরে যাওয়া অশোককে জেনির সাথে খুবই হাসি খুশি লাগছিল। শ্রুতির চক্করে মনোজ শুধুমাত্র একের পর এক থাপ্পড় খেয়ে যাচ্ছিল। কিন্তু সেদিন হয় তার ঠিক উল্টোটা। শ্রুতি তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু আজ মনোজ তার সাথে কোনো উল্টাপাল্টা ফ্লার্ট করছিল না, যা দেখে শ্রুতি বলে, আজ কি হলো? জিজ্ঞাসা করছো না যে চুলে কি তেল লাগিয়েছো, মেকআপ করেছি কিনা? এরপর সে তাকে পেছন থেকে ডেকে বলে, আমি জানি আমাদের মধ্যে কখনো প্রেম হবে না, কারণ একবার প্রেম হয়ে যাওয়ার পর আমি তোমার পেছনে আর এভাবে ঘুরঘুর করবো না, আর যা তোমার একদমই ভালো লাগবে না। শ্রুতি আসলে মনোজকে পছন্দ করে, কিন্তু সে এই পছন্দের কথা জানাচ্ছে না। তার মূলত কারণ হলো এটাই। দেখতে দেখতেই তাদের ইয়ার ফাইনাল এক্সামও শেষ হয়ে যায়। সেদিন মনোজ শ্রুতিকে প্রপোজ করতে যায়। অশোক জেনির জন্য অপেক্ষা করতে থাকে, আর দামোদর তার সেই অদেখা প্রেমিকার জন্য অপেক্ষা করে। এমনকি সে তার জন্য একটা গিফটও নিয়ে এসেছে। শ্রুতি রেডি হয়ে ঘর থেকে বেরোচ্ছিল, তখন তার বোন অ্যাডমিশন সম্পর্কে জানতে চায়। তখন সে বলে ইউএসএ তে নাকি সিট পায়নি, সেই হায়দ্রাবাদে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তখন তার বোন একটা কাগজ বের করে বলে, ওই ছেলের জন্য করছিস তাই না? আসলে শ্রুতি ইউএসএ তে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু সে মনোজের জন্য এখানে থেকে যেতে চাচ্ছে। এদিকে জেনিকে তার ফ্রেন্ড বলে, তুই তো অশোককে পছন্দ করিস, তাহলে বলে দিলেই তো হয়। এতে জেনি বলে, পুরো কলেজ জানে আমি ওর পেছনে পড়ে আছি, এখন ওকে আগে প্রপোজ করতে দে। এদিকে অশোককে তার বন্ধু একই কথা জিজ্ঞাসা করে, তখন অশোকের উত্তরও অনেকটা একই রকম থাকে। তার কথা, এখনো তো 3 বছর বাকি, আর সবসময় লেডিস ফার্স্ট বলা হয় না, তো ওকে আগে বলতে দে। এদিকে শ্রুতি যখন রেস্টুরেন্টে প্রবেশ করতে নেয়, সে দেখতে পায় মনোজ একটা মেয়েকে প্রপোজ করছে। আসলে মনোজ অনেক নার্ভাস হয়ে পড়েছিল, কারণ সে এই প্রথম কাউকে সত্যি সত্যি ভালোবেসে প্রপোজ করছে। কিন্তু এইসব শ্রুতি দেখতে পেয়ে মনোজকে ভুল বোঝে। মনোজ হয়তো ওই মেয়েকে ভালোবেসে তার সঙ্গে এতদিন টাইম পাস করছিল। এই ভেবে সে ভেতরে চলে যায় এবং ইউএসএ তে চলে যাওয়ার কথা জানায়। মনোজ বুঝতেই পারে না এই কয়টা দিন এত তাড়াতাড়ি চলে গিয়েছে। মনোজ তাকে কংগ্রাচুলেশনস জানায়, কিন্তু মনোজ শুধু এখানেই থেকে যেতে চাচ্ছিল না, তার যে বলার অনেক কথা। এরপর শ্রুতি সেখান থেকে চলে যায়, আর মনোজ প্রথম ভালোবাসার একটা মৃদু ছ্যাঁকা খায়। আর দামোদরকে তার অজ্ঞাত প্রেমিকা কল করে বলে সে দেখা করতে আসবে না, কারণ দেখা করলে যদি সে তাকে পছন্দ না করে। এরপর আরো 2 বছর কেটে যায়। শেষ পর্যন্ত দামোদর কলেজের ভিপি নির্বাচিত হয়, যদিও এখনো সে তার কলেজে অজ্ঞাত প্রেমিকার সাথে কথা বলে, তাদের দেখা এখনো পর্যন্ত হয়নি। আর মনোজ হয়ে যায় কলেজের একমাত্র লাভ অ্যাডভাইজার, সবাইকে প্রেম বিষয়ক উপদেশ দিয়ে যায়, আর স্টুডেন্টরা তাকে গুরু মানে। কিন্তু শ্রুতি চলে যাওয়ার পর সে কোনো মেয়ের দিকে তাকাতো না। আর অশোক আর জেনির ব্যাপারে বলতে গেলে তারা দুজনে একে অপরকে ভালোবাসে, কিন্তু কেউই সেটা প্রকাশ করছে না। দামোদর সেই মেয়েকে খুঁজতে খুঁজতে কলেজের বাহিরে একজন লাইব্রেরিয়ানের খোঁজ পায়। সেই মেয়েটা
মেয়েটা যে সিম দিয়ে কথা বলে সেটা এই লোকের নামে রেজিস্টার। সেই লোকের কাছে গেলে সে জানায় এই কলেজের বহু স্টুডেন্ট তার নাম দিয়ে সিম চালায়, সবাইকে তো আর চিনে রাখা সম্ভব না। সেই লাইব্রেরিয়ান ছিল বড় ধান্দাবাজ, সেই মেয়ের পরিচয় জানাবে বলে সে দামোদরকে লুটে নিচ্ছিল। এদিকে লাড্ডু সিদ্ধান্ত নেয় সে তো গলায় দড়ি দিয়ে শেষ হয়ে যাবে, কারণ কলেজে 4 বছর কেটে যাচ্ছে তবুও তার দ্বারা একটা গার্লফ্রেন্ড পটানো সম্ভব হচ্ছে না। আর সবাই তার এই আশা দেখে যাচ্ছে যে এই মেয়ে না পড়লে অন্য মেয়ে পড়বে, কিন্তু এই কথাগুলো যে গত 4 বছর ধরে সে শুনে আসছে। কিন্তু শেষ পর্যন্ত তার দ্বারা প্রেম হবে কিনা তা জানতে সে তার হাত দেখাতে যায়। হাত দেখে জ্যোতিষী বলে তোমার তো হাতের রেখাই নেই, তুমি বেঁচে আছো কিভাবে? আর তাই সে আর বেঁচে থাকতে চায় না। লাড্ডুর মন ভালো করার জন্য তারা সবাই সেদিন রাতে দুষ্টু পানি খায়। দামোদরকে টেলিফোনে পড়ে থাকতে দেখে লাড্ডু খোঁচা দিয়ে বলে ওই মেয়েকে পুতুলের মতো নাচাচ্ছে আর ও নাচতেছে। কিন্তু দামোদর সবাইকে বলে ও আমাকে নাচালেও সব সময় ও আমার ভালো চিন্তা করে। আমি হিন্দি মিডিয়াম স্টুডেন্ট, তারপরও স্টেজে সবার সামনে ইংলিশে কিছু কথা বলতে পারি শুধুমাত্র ওর জন্য, কারণ ও আমাকে সাহস যোগায়। আর ওই মেয়েটার প্রতি দামোদরের এমন ভালোবাসা দেখে লাড্ডু এবং সবাই এসে তাকে সরি বলে। কিন্তু সমস্যা হয় তখন যখন একটা মেয়ে তাস খেলতে খেলতে জিতে গিয়ে চিৎকার করে বলে ওঠে আর ওই লাড্ডু আমার সাথে পেরে উঠবে না। যা শুনে লাড্ডু তো চলে যায় তাস খেলার জন্য। সেখানে হেরে গিয়ে লাড্ডু হাতাহাতি শুরু করে, যার ফলে এক পর্যায়ে লাড্ডুর বোরখা খুলে যায়। পরদিন তাদেরকে প্রিন্সিপালের রুমে ডেকে আনা হয়, কিন্তু সেখানে কেউই তার অপরাধ স্বীকার করছিল না। এ বলে ওর দোষ, ও বলে ওর দোষ। এভাবে কিছুক্ষণ চলতে থাকার পর সেখানে লাড্ডুর বাবা এসে এবং তাকে মারতে শুরু করে, কারণ তার ছেলে এখানে থেকে নষ্ট হয়ে গেছে। জন্মদিনে সে তার ছেলেকে একটা স্বর্ণের চেন গিফট করেছিল, সেটাকে ভাঙতে ভাঙতে আংটি করে ফেলেছে শুধুমাত্র লাল পানির নেশায়। প্রিন্সিপাল বিচার করবে কি এসব দেখেই হয়রান। তাই দামোদর ও লাড্ডু তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, যেখানে প্রতি দুজনকে একটা টিমের মধ্যে ফেলা হয়। জেনি এবং অশোককে স্পন্সর কালেক্ট করতে বলা হয়, কারণ তাদের কলেজে অ্যানুয়াল ফেস্টের জন্য কোনো বাজেট থাকে না। সেদিন মনোজের জীবনে ঘটে যায় সব থেকে বড় চমৎকার। শ্রুতি তার বড় বোনের বিয়ে উপলক্ষে দেশে এসেছে। সেদিন কলেজে তাদের দেখা হয়ে যাওয়াতে তারা একটা কফি শপে যায়। মনোজ চুপচাপ বসেছিল, তখন শ্রুতি তার মন খারাপের কথা জিজ্ঞাসা করলে মনোজ বলে তার মায়ের কথা খুব মনে পড়ছে। যা শুনে শ্রুতি মনে করে তার মা হয়তো বেঁচে নেই। তখন মনোজ বলে আরে না না, আমার মা এখান থেকে অনেক দূরে থাকে, অনেকদিন হয়েছে দেখা হয় না, তাই বললাম মায়ের কথা খুব মনে পড়ছে। এরপর সে পাশের টেবিলে বসে থাকা একটা ছেলেকে দেখিয়ে বলে ওই ছেলেটা কতই না ভালো সময় পার করছে। মেয়েরা সব কষ্ট নিজেদের করে নেয় যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়, কিন্তু তাদের এই কথা বলতে দেরি নেই, ওইদিকে মা ছেলেকে চর থাপ্পড় দিতে শুরু করে। মনোজ তার মাকে কল করে থ্যাংক ইউ বলতে থাকে, কারণ তার মা বলেছিল যদি তোমাদের ভাগ্যে আবার দেখা হওয়ার কথা লেখা থাকে তাহলে অবশ্যই দেখা হবে। আর আজ তার মায়ের কথাই সত্য হলো। মনোজের মায়ের সাথে কথা বলতে দেখে দামোদর লাড্ডুকে বলে দেখ ভাই, মনোজের ফ্যামিলি নিয়ে কতটা সিরিয়াস, সবসময় ওর মাকে সময় দেয়, সুখ দুঃখের কথা বলে। যা শুনে লাড্ডু বলে সবার বাপ মা এক হয় না রে। এই কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য দামোদর লাড্ডুকে বলে তুই এখন তোর মাকে কল কর এবং আই লাভ ইউ বল। দামোদরের জোরাজোরিতে লাড্ডু এ করতে বাধ্য হয়, কিন্তু যেই না সে তার মাকে আই লাভ ইউ বলে ওদিক থেকে তার মা চিল্লাচিল্লি শুরু করে দেয় তুই কোনো না কোনো ঝামেলা করেছিস, না হলে হুট করে আই লাভ ইউ কেন বলবি, কি করেছিস বল। এসব দেখে দামোদর মেনে নেয় যে সবার প্যারেন্টস এক হয় না। স্পন্সরশিপ নেওয়ার জন্য ওইদিকে বড় বড় কোম্পানির সাথে মিটিং করতে হয়, কিন্তু অশোক কোনো একটা কারণে মিটিং ইগনোর করার চেষ্টা করছিল। পরবর্তীতে জানা যায় কোনো একটা কোম্পানি তাদেরকে এই প্রোগ্রামের জন্য 40 লাখ টাকা ফান্ড ডোনেট করেছে। সেই কোম্পানির মালিক এই কলেজের প্রাক্তন স্টুডেন্ট, যার ছবি কলেজের দেওয়ালেও লাগানো আছে, বিজয় প্রসাদ যার নাম। আর তার কোম্পানিগুলো হলো অশোক বিল্ডার্স, অশোক ইন্ডাস্ট্রি, অশোক ফার্মাসিউটিক্যাল। অশোক নামটা কমন তাই না? যেহেতু একটা কোম্পানি তাদেরকে এত বড় ফান্ড দিয়ে সাহায্য করেছে, তাই জেনি চাচ্ছিল সেই কোম্পানির সিইও কে তাদের প্রোগ্রামের চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ করা হোক। আর সেই জন্য সে কোম্পানিতেও যায়, যেখানে গিয়ে জানতে পারে এই কোম্পানির মালিক হলো অশোক। সবাই তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এতদিন তার পরিচয় লুকিয়ে থেকেছে। এখন অশোক বলে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতজন তার জীবনে আসার চেষ্টা করেছে সবাই তার নাম টাকা পয়সা দেখে এসেছে, কিন্তু তারাই এমন যারা টাকা পয়সার ধন দৌলত না দেখে তার ফ্রেন্ডশিপ করেছে, নিজের পরিবার মনে করেছে তাকে। আর তাই সে কখনো এই সত্যগুলো তাদেরকে বলতে পারেনি। এরপর জেনি সেখান থেকে রাগ করে চলে যায়। অশোকও তাকে মানানোর জন্য পিছু নেয়। অশোক জেনির পরিবার সম্পর্কে সবকিছু জানে, এমনকি তার ছোট ভাইয়ের কি ফ্লেভার আইসক্রিম পছন্দ তাও অশোক জানে, কিন্তু অশোক তার নিজের ব্যাপারে এত কিছু লুকিয়ে রেখেছিল। এরপরে আসে অ্যানুয়াল ফেস্ট, যেখানে তো তারা বেশ মজমস্তি করে। প্রোগ্রাম শেষে শ্রুতি তার ফোন মনোজের কাছে রেখে ওয়াশরুমে যায়। রাধা নামে একটা মেয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এখনো মনোজকে অনেক ভালোবাসো তাই না? তোমার ছেড়ে যাওয়ার পর মনোজ আর কোনো মেয়েকে লাইন মারতো না। এদিকে শ্রুতিকে তার বোন কল করাতে মনোজ শ্রুতিকে না দিয়ে নিজেই কল পিক করে। হবু শালি হবে বলে কথা, আগে থেকেই ভাব জমিয়ে রাখাটা ভালো না। কলটা ধরতেই ওপাশ থেকে শ্রুতির বোন বলতে লাগে কালকে ছেলের ভাই তোকে দেখতে আসবে, কোনো অজুহাত চলবে না। যা শুনে মনোজ তো চিন্তায় পড়ে যায়, শ্রুতিকে দেখতে আসছে। তাই দামোদর ও অশোক পাশে পরামর্শ দেয় দেখ ভাই, মেয়ে বিদেশ থেকে দেশে ফিরেছে, এমনকি তোর জন্য কলেজ পর্যন্ত এসেছে, আর তুই মেয়ের বাড়ি পর্যন্ত যেতে পারবি না? ওর বাবা মাকে কনভিন্স করার জন্য মনোজ সিদ্ধান্ত নেয় শ্রুতিকে পেতে হলে তাকে যেতেই হবে। পরদিন সকালে শ্রুতি তার বাবাকে
কোনোভাবে ম্যানেজ করে নেয় যে একটা ছেলেকে সে পছন্দ করে তাকেই বিয়ে করবে। আর শ্রুতির বাবার তার উপর বিশ্বাস আছে, আর মেয়ে যেহেতু কোনো ছেলেকে পছন্দ করেছে সেই ছেলে তো ভালোই হতে হবে। কিন্তু সবকিছুতেই পানি ঢেলে দেয় মনোজ। সে তাদের বাসায় এসে ক্লাউনের মতো কাজ করতে শুরু করে। তখন শ্রুতি তাকে এক থাপ্পড় মেরে চুপ করিয়ে দেয় আর বলে, আমি সবাইকে রাজি করিয়ে নিয়েছিলাম আর তুমি এসে সব নষ্ট করে দিয়েছো। এরপর শ্রুতি তার বাবাকে আবারও বোঝায়, আর আমার একটা থাপ্পড়েও একদম সোজা হয়ে যায়, আমি ওকে সামলে নেব, আপনার চিন্তা করতে হবে না। এখন মনোজকে এভাবে চর মারতে দেখে তার বাবা রাজি হয়ে যায় আর বলে, যেহেতু তোমার কোনো সমস্যা হবে না তাহলে আমাদেরও সমস্যা নেই। আর মনোজকে 3 বছর সময় দেয় নিজেকে সাকসেসফুল করে শ্রুতিকে বিয়ে করার জন্য। সেদিন রাতে সবাই এই খুশিতে টিটি পানি খায়, কিন্তু সেখানে শুধুমাত্র দামোদর ছিল না, কারণ কলেজের শেষ দিনেও সে ওই অজ্ঞাত প্রেমিকার কলের অপেক্ষায় ছিল। যেদিন তারা তাকে খোঁজার জন্য লেডিস হোস্টেলে গিয়েছিল সেদিনের পর থেকে সেই মেয়েটাও তাকে কল করা বন্ধ করে দেয়। আজ শেষ দিন, আজ হয়তো সেই মেয়েটা কল করবে, এই অপেক্ষায় থাকে দামোদর। পরদিন ছিল ফেয়ারওয়েল, সবাই সবার সাথে হাসি আনন্দে মেতে উঠেছে, কিন্তু দামোদর একা একা দাঁড়িয়ে থাকে, হয়তো সেই মেয়েটার খোঁজে আছে। দামোদরের এমন কষ্ট দেখে লাড্ডু সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক আজ ওই মেয়েটাকে খুঁজে বের করবেই। তাই তারা সেই লাইব্রেরিয়ানকে তুলে নিয়ে আসে এবং তাকে কিছুক্ষণ উদম কেলায় যাতে সে সত্যিটা বলে দেয় কে আসলে সেই মেয়েটা। আর এদিকে মনোজ ও অশোক দামোদরের কাছে যায় এবং তাকে বলে, ভাই আজ আমাদের লাস্ট ডে, আজকের জন্য ওই মেয়েটার চিন্তা বাদ দে। তারপর সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের কলেজে এত মেয়ে, তুই দেখে বলতো কে তোর কলের ওপারে থাকা প্রেমিকা? দামোদর সেদিকে তাকায় কিন্তু কাউকেই তার মনে ধরে না, কিন্তু রাধাকে দেখে শিওর মনে না হলেও ওর মধ্যে ওই ফিলটা আছে যে ফিলটা সে কলে অনুভব করেছিল। যেটা শুনে মনোজ ও অশোক রাধাকে প্রপোজ করতে বলে, কিন্তু সে তো রাধাকে প্রপোজ করবে না, কারণ কলের ওপারে থাকা মেয়েটা যদি অন্য কেউ হয়। এদিকে কিছুক্ষণ পর সেই লাইব্রেরিয়ানের মুখ খুলে দিলে সে বলে, আমি তো নিজেরই সেই মেয়েটার ব্যাপারে বলতে এসেছিলাম, তোমরা শুধু শুধু আমাকে বেঁধে রেখেছিলে। এখন সবারই প্রশ্ন, মেয়েটা আসলে কে? এরপর তারা দামোদরের কাছে আসে এবং সে অজ্ঞাত প্রেমিকার নাম বলে। দামোদরের চোখ শুধু তাকেই খুঁজে বেড়াচ্ছিল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিল। সে রাধার সামনে এসে তাকে সরিয়ে মনোজ এবং অশোকের দিকে তাকায়। দামোদর মনোজের কাছে এমনটা কেন করেছে জানতে চায়। তখন মনোজ তাকে বলে, সেদিন লাইব্রেরিতে তুই বলেছিলি না তোর জীবনে কোনো মেয়ে আসবে না, তাই আমরা তোর জীবনে একটা মেয়ে এনে দেখতে চাচ্ছিলাম কি হয়, আর এটা আমরা দুজনে মিলেই করেছি। আর কলের ব্যাপারে জিজ্ঞাসা করতেই মনোজ বলে, ওইগুলো এআই দিয়ে চেঞ্জ করা হয়েছিল, যেই কথা বলুক না কেন কণ্ঠ মেয়েদেরই বের হবে। মনোজ আরো বলে, আমরা কয়েকবার বলারও চেষ্টা করেছিলাম, কিন্তু ভয় ছিল তুই যদি এইসব ব্যাপারে জানতে পারিস তাহলে হয় তুই নিজের জীবন দিয়ে দিবি, না হয় আমাদের জীবন নিয়ে নিবি, তাই বলা হয়নি। আর যেদিন তুই লেডিস হোস্টেলে গিয়েছিলি সেদিন আমরা অনেক ভয় পেয়ে যাই, তাই তারপর থেকে আর তোকে কল করিনি। এইসব শুনে দামোদর তাদের পিছু নেয় আর বলতে লাগে, তাহলে এখন কিভাবে মেনে নিলি যে আমি তোদেরকে ছেড়ে দেব? প্রথমে তো দামোদর মনোজের ওপর হামলা করে বসে, কিন্তু কিছুক্ষণ পর তার রাগ কমে যায় এবং তারা একসাথে এইসব ঘটনা চিন্তা করে নিজেই নিজেরা হাসে। এরপর যখন মনোজ ও অশোক সেখান থেকে উঠে যাচ্ছিল তখন দামোদর পিছন থেকে ডেকে বলে, আচ্ছা সেদিনের লাভ স্টোরিটা কে লিখেছিল? তখন একজনের নাম বলাতে বোঝা যায় চিঠিটা দুজনের মধ্যে একজনও লিখেনি। তার মানে কেউ একজন তো আছে যে দামোদরকে পছন্দ করে আর সেই চিঠিটা লিখেছিল। তখন তারা দেখতে পায় দূরে গাছের পেছনে রাধা তাদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিল। দামোদর তার কাছে দৌড়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি সেই চিঠিটা লিখেছিলে তাই না? তখন রাধা বলে, হ্যাঁ, আর আমরা একই স্কুলের স্টুডেন্ট, ছোটবেলা থেকে আমি তোমাকে পছন্দ করি। যখন শুনেছি কলে কোনো একটা মেয়ের সাথে তুমি কথা বলছো তখন আমি সব হাল ছেড়ে দিয়েছিলাম, আর আজ যখন জানতে পেরেছি সব মিথ্যা তখন আমি অনেক খুশি হয়েছি। দামোদর বোকার মতো কেবলমাত্র রাধার কথা শুনে যাচ্ছিল। রাধা বলে, আমি ওইসব আই লাভ ইউ ওইসব বলতে পারবো না, কিন্তু ভেবে নাও আমার মনের মধ্যে ওইটাও চলছে। কলেজের শেষ দিন হলেও সে তার ভালোবাসাকে খুঁজে পেয়েছে। কলেজ লাইফ শেষ হওয়ার পর তো সবাই সবার কাজে, কিন্তু লাড্ডু যখনই জানতে পারে কেউ ওই কলেজ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে এখানে আসে এবং তাদের কলেজ জীবনের গল্প শোনায়। আমরা পড়াশোনা তো ঘরেও করতে পারি, কিন্তু ঘরে এরকম বন্ধু পাওয়া যায় না, এরকম বন্ধু শুধুমাত্র কলেজেই পাওয়া যায়, তাদেরকে ছাড়া জীবন যেন অচেনা। তারপর দেখা যায় সেই পালাতে চাওয়া স্টুডেন্টকে তার মা কল করে বলে সে যেন চলে আসে, কিন্তু তখন সে লাড্ডুর নকল করে বলে, এখন আর এসে কি হবে, এবারের গ্র্যাজুয়েশনটা শেষ করে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরে বাড়ি ফিরবো। আর এখানেই শেষ হয় আজকের গল্পটা। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, এটা মজার একটা গল্প, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন। এতক্ষণ এই ভিডিওটা দেখলেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।